এই ঝড়ের রাতে উনি যেন হলে না যায় ভাবি। 4 মাস হয়ে গেছে, ওদের দিকে আপনি একটু খেয়াল করেন প্লিজ, আপনার পায়ে পড়ি। বুবু কঠিন গলায় বলল, রোমানা তোমাকে কি উকিল ধরেছে বাবু? আল্লাহর কসম আমাকে কেউ কিছু বলেনি। গীতির জন্য আমার খুব কষ্ট হয় ভাবি। আপনার দেবর তো বিদেশে থাকে, কিন্তু নওশাদ ভাই তো গীতির চোখের সামনে, ওর কত কষ্ট হয় আমি বুঝি ভাবি। তাই বলছি নওশাদ ভাইকে রাতটা থেকে যেতে বলেন ভাবি প্লিজ। তোমার কি আমাকে পাষাণ ভাবো নাকি? এই ঝড়ের রাতে আমার ভাইকে চলে যেতে দিতাম আমি? কোথায় সে বেয়াদব? গিয়ে বলো আজ যাওয়ার কথা। ভাবলে কিভাবে সে? রান্নাঘরে ওদের মধ্যে কি কথা হয়েছে তখনও আমি জানতাম না। হঠাৎ দেখি রোমানা ভাবি আমাদের সামনে থেকে গীতিকে ডেকে নিয়ে গেল। তার কিছুক্ষণ পরে আমার কাছে বাসার কাজের মেয়েটা এসে বলল, আপনাকে গীতি ওদের ঘরে ডাকে। কি কথা বলবে শোনার জন্য উঠে গেলাম। গিয়ে দেখি ওই রুমে কেউ নেই। বসে রইলাম অন্ধকার ঘরে, অপেক্ষা করতে লাগলাম গীতির জন্য। একটু পর দেখি ছোট্ট মোমবাতি হাতে নিয়ে, গায়ে কাতান শাড়ি, হাতে কাচের চুড়ি, সামান্য কিছু গহনা পরে বউ সেজে গীতি এসে রুমে ঢুকলো, সঙ্গে রোমানা ভাবি। আমি তো আকাশ থেকে পড়লাম, কল্পনা করতে পারিনি এরকম কিছু অপেক্ষা করছে আমার জন্য। ভাবি গীতিকে রুমে ঢুকিয়ে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, নওশাদ ভাই তাড়াতাড়ি দরজা লাগান, এই রাতে কিন্তু খুব ছোট চোখে পলকে ভোর হয়ে যায়। বলি রোমানা ভাবি হাসতে হাসতে চলে গেল। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। বউ সেজে গীতি আমার সামনে দাঁড়িয়ে আছে, 2 হাত দূর থেকে আমি গীতিকে দেখছি। পৃথিবীর সেই রাতে কিয়ামত হয়ে গেলেও আমি মনে হয় পাত্তা দিতাম না। ওকে ভালো করে দেখব ভেবেই হাতটা ধরে কাছে টানতে মোমবাতিটা নিভে গেল। ছোট মোমবাতি গলে শেষ হয়ে গিয়েছিল। গীতি বলে, নিয়ে আসি আরেকটা মোম। তুমি একটু বসো। আমিও হাত টেনে ধরলাম। এখন এই ঘর থেকে বের হওয়া যাবে না গীতি, থাকুক অন্ধকার। আমার আলো দরকার নেই, আমার তোমাকে চাই গীতি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলো, সেই আলোতে কখনো গীতি লজ্জা মাখা মুখটা দেখা যায়। হেরা, খুব ভালো লাগছে গল্পটা শুনে। নওশাদ কতটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে গল্প বলতে বলতে। সে অবাক হয়ে দেখছে, মনে হচ্ছে মানুষটা এখনও অনুভব করছে সেই মুহূর্তটা। চোখ মুখ কেমন চকচক করছে। হেরা ফিসফিস করে বলো, তারপর কি হলো? তারপর কি হলো? হেরা হাসলো। নওশাদ, অনেক কিছু হলো। অন্ধকারে কোনো কিছু বাধা হতে পারেনি আমাদের জন্য সে রাতে। বাহিরের ঝড়, কিন্তু আমার ভিতরে তখন সুনামি চলছে। ভেসে যাচ্ছিলাম দুজনে। 2 সেকেন্ডের চুপ থেকে নওশাদ বলল, গীতি যে রাতে চলে গেছে আমাকে ছেড়ে, সে রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল, ইলেকট্রিসিটি চলে গেল। ওকে খাটিয়াতে করে বাসার নিচে রাখা হয়েছিল। আমি জেনারেটর চালু করতে বাধা দিলাম। অন্ধকারে কিছুক্ষণ ওর মৃতদেহের পাশে বসে রইলাম। সবাইকে বললাম শেষবারের মতো আমাদের কিছুক্ষণ একা থাকতে দাও। ওর পাশে বসে রইলাম চুপচাপ। বারবার ওকে জিজ্ঞেস করলাম, এটা কি করছো গীতি? আমাকে রেখে, নিশালকে রেখে চলে যাচ্ছ? বাঁচবো কীভাবে আমরা? গীতি কিছুই বলেনি। হেরা খুব ইচ্ছে হচ্ছিল ওর কপালে হাতটা রাখি, কিন্তু নিষেধ নাকি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কিন্তু একবার হাতটা স্পর্শ করেছি শেষবারের মতো, যে হাতটা ধরে একসঙ্গে এতগুলো বছর পার করলাম আনন্দে কষ্টে। নওশাদ চুপ করে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। জানো হেরা, আজও আমি গীতিকে খুব করে যখন ফিল করতে চাই, ঘর অন্ধকার করে বসে থাকি, মনে হয় তখন গীতি আমার আশেপাশে আছে। হেরা নওশাদের হাতটা স্পর্শ করে বলো, আজ ওনাকে খুব মিস করছিলেন বুঝি? হ্যাঁ হেরা, আজ নিশাল এর কথাগুলো শুনে গীতিকে খুব মনে পড়ছিল। বুক ভরা নিঃশ্বাস টেনে নিলে নওশাদ। গীতিকে বিয়ের পর 3 বছর আমি কিছুই দিতে পারিনি। সেই রাতের পর বুবু আমাকে খবর পাঠালো আমি বিয়ে করেছি বউ বুবুর কাছে। আমার ছুটে গিয়ে গীতিকে আমার কাছে নিয়ে এলো। তখন আমি আর গীতি আম্মার সাথে থাকা শুরু করলাম। পাশ করার পর বিজনেস শুরু করলাম। আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের, পিছনে ফিরে তাকাতে হয়নি। আমার প্রথম ইনকামের টাকা দিয়ে সবাইকে কিছু না কিছু কিনে দিলাম। গীতিকে বললাম, কি দিব তোমাকে বলো? ও বলো, আমাকে একটা নতুন বেড কিনে দাও। কিন্তু ভালো একটা বেড কিনতে অনেক টাকা লাগে, সেটা তো
হাতে নেই। ও বলল, যখন হবে তখন দিও। নওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হেরা হাতটা শক্ত করে ধরল। তারপর কি করলেন? পরের মাসে গীতিকে নিয়ে গিয়ে ওর পছন্দ বেড কিনে দিলাম। সেই দিন ওর চোখে মুখে এত আনন্দ দেখেছি, বিশ্বাস করো না হেরা, এত আনন্দ। এরপর যখন অনেক টাকার মালিক হলাম, গাড়ি বাড়ি হলো, গহনা অডেল কিনে দিলাম, তবুও সে বেড কেনার মতো আনন্দ দেখিনি ওর চোখে মুখে। এই সেই বেড হেরা। আমার আর গীতির অনেক স্মৃতি এটাতে। আমি এই বাড়ি বানানোর পর গীতিকে বললাম সব কিছু নতুন, যখন নতুন ডিজাইনের একটা বেড কিনে দিই। ও বলল, না, এটা আমি আমার নিশালকে দিব, ওর বাসরাত হবে এই বেডে। আমি বললাম, ছেলে বউয়ের সামনে আর মান-ইজ্জত থাকবে না পুরনো বেড থাকতে দিলে। ও বলল, এটা যদি ছেলে বউ না বুঝে নাই, আমি তো জানো কত শখের জিনিস এটা আমার। নওশাদ চুপ করে আছে অনেকক্ষণ পর হেরা হাত ধরে বলল, হেরা, তুমি হয়তো ভাবছো আমি কেন এ ঘরে তোমাকে নিয়ে আসি না এখনও। আমাকে প্লিজ একটু সময় দাও। এই বেডটাতে আমার আর গীতির একটা জীবন পার হয়েছে। ওর মৃত্যুর আগ পর্যন্ত আমার এখানে ঘুমিয়েছি। আমার মৃত স্ত্রীকে আমি সেই সম্মানটুকু দিতে চাই। আমি তোমাকে কি বোঝাতে পেরেছি? আমি কি বলতে চাচ্ছি? হেরা মাথা নিচু করে বসে আছে। ও চিবুক নিয়ে বুকে ঠেকে রেখেছে লজ্জায়। চোখ তুলে তাকাতে পারছে না সে। নওশাদ উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে হেরাকে টেনে সামনে দাঁড় করালো। আমি খুব সাধারণ একজন মানুষ হেরা, সাধারণ পুরুষ মানুষ। কামনা বাসনা আর সব মানুষের মতো আমার আছে। আমারও নিজের অধিকার নিয়ে আমার বিবাহিত স্ত্রীর সঙ্গে জীবনযাপন করতে ইচ্ছে করে, আদর ভালোবাসা ভরিয়ে দিতে ইচ্ছে করে তাকে। কিন্তু কি জানো, আমি জবরদস্তি জিনিসটাকে পছন্দ করি না। তোমার তো অনেক বয়স কম, তুমি সব কিছু এত তাড়াতাড়ি বুঝবে না। শুধু আমার উপর বিশ্বাস রাখো আর একটু সময় দাও আমাকে। কিছু বলছো না কেন হেরা? কি বলবো? থাক, কিছু বলতে হবে না। সময় হলে আমি বুঝিয়ে দেব তোমার মনের কথাটা। এখন আমার কাছে এসো দেখি। টিপটা কি আবার বাঁকা হয়ে গেল নাকি? নওশাদ হাত বাড়িয়ে হেরাকে খুব কাছে টেনে নিল নিজের। হেরার চোখ বন্ধ করে তাকালো নওশাদের দিকে। নওশাদ টিপটা তুলে আবার কপালে পরিয়ে দিল। হেরার গালটা দু হাতে ধরে টিপের উপর চুমু দিল। তারপর ঝুঁকে হেরার গলা আর বুকের মাঝামাঝি সেই আঁচড়ের দাগটাও গভীর এক চুমু খেলো। এভাবে তোমার কষ্ট হলো হেরা? আমি একটু একটু করে চুষে নেবে। দেখো, একদিন এখানে আমার ভালোবাসার দাগ থাকবে, কোনো দুঃস্বপ্ন স্মৃতি থাকবে না। হেরা এত কিছুর জন্য প্রস্তুত ছিল না আজ এই মুহূর্তে। সে থতমত করে কাঁপছে। ওর দাঁতের সঙ্গে দাঁত বাড়ি খেয়ে কটকট শব্দ হচ্ছে। নওশাদ ওর কানের কাছে ঘুম এনে সুর করে ফিস ফিস করে গাইতে শুরু করলো। কেমন করে এমন হলো? কি ব্যাপার হেরা, এত কাঁপছো কেন? কিছু না, ঠান্ডা লাগছে তোমার গায়ে। শীতের কাপড় কোথায়? শীতে না আপনি এভাবে ধরে আছেন বলে আমার জন্য বলে হাহা করে হেসে উঠল নওশাদ। সেজন্যই বলছি, আর একটু বড় হতে হবে তোমাকে। নওশাদ ওড়নাটা পেঁচিয়ে হেরার গায়ে। হেরা খুব লজ্জা লাগছে, আবার ভালো লাগা ও ভরে যাচ্ছে সব কিছু। পরিবেশটা সহজ করার জন্য বলল, ভাবি ঠিক কথাই বলেছে, আপনি খুব সুন্দর গান গাইতে পারেন। আমি অনেক গান শুনি কিন্তু গাইতে পারি না হেরা। আচ্ছা, ছবিগুলো দেখাবে না আমাকে? দেখাবো, বের করো। হেরা ছবিগুলো বের করলো। যে প্যাকেটটাতে পাঠিয়েছে রেজাউন, সেখানে কি লেখা আছে তুমি জানো? কোথায়? কোন প্যাকেট? ওই যে বেডের পাশে ড্রয়ারে রাখা আছে, বের করো। হেরা প্যাকেটটা বের করলো। উপরে লেখা নওশাদ এবং তার বালিকা বধূ। হেরা আরও লজ্জা পেয়ে গেল। ওর এক একটা কাজ বুঝলে ইউনিক। তোমাকে আমার বালিকা বধূ বলবে। কালকে থেকে শুরু করেছে এই ডাক। হেরা বলছে, অবশ্যই খারাপ বলেনি, সত্যি তো তুমি আমার বালিকা বধূ। অনেক অবুঝ। হেরা নিজের দিকে তাকিয়ে আছে, চোখ তুলতে পারছে না লজ্জায়। আনারের মা আবার এসে দরজা টোকা দিল। নওশাদ উঠে গিয়ে দরজা খুলে দিল। স্যার, ভাইয়া ডিনার
দিতে বলেছে, দিয়ে দেই। অবশ্যই, আমার ছেলে খেতে চাচ্ছে যখন এখনই খাবে। আব্বা খেয়েছে, দাদা খাওয়া শেষ, সবার খাওয়া একসঙ্গে দাও। সোয়েব, এলিন, নাহিনদের ডাকো, একসঙ্গে খাবো। জি স্যার। চলো হেরা, ওই দিকে যাই। চলেন। কি রান্না করেছো নিশালের জন্য? ও বলো ভালো হয়েছে। হাঁসের মাংস ওর পছন্দ করে। বুয়া বলল, আমি জানি না, শুধু জানি আমার বাঘের বাচ্চা মাছ খায় না। সবাই একসঙ্গে ডিনার করতে এলো, কিন্তু হেরা খুব চুপচাপ। সে আর চোখে নওশাদকে দেখছে। চোখে চোখে পড়তেই ওর গা কাঁপছে। খাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। অনেকদিন পর নওশাদ নিশালকে নিয়ে বসে খেলা দেখছে। সোয়েবও আছে ওদের সঙ্গে। এলিন হঠাৎ নেহার কাছে বসে ফিস ফিস করে বলল, ঘটনা ঘটে গেছে ফাইনালি। বৌমনি, কি ঘটনা? হেরা অবাক হয়ে তাকালো। তোমাকে আর ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে দুজনের মধ্যে। হায় হায়, কি বলো এসব? সত্যি বললাম কিনা সেটা বলো। পায়ে পড়ি এলিন, এসব বলো না। আরে তুমি খেতে বসে তাকাতে পারছো না? লজ্জায় আবার বারবার দেখছো ঠিকই। অন্যদিকে ভাইয়া একটু পর পর তোমাকে খেয়াল করছে। কখন এরকম চোখ বুজে একজন আরেকজনের জানো? যখন প্রথম প্রেমে পড়ে, নয়তো প্রথমবার। নেহা এলিনের মুখ চেপে ধরল। আসো আমার সঙ্গে। এলিনকে টেনে দূরে নিয়ে গেল হেরা। কি আমার ধারণা ঠিক তো বৌমনি? এলিন, সত্যি সেরকম কিছু হয়নি, হবেও না। হবে না কেন? যখন হবার তখন হবে, কিন্তু খুব তাড়াতাড়ি যে কিছু হবে মোটেও না। তবে হ্যাঁ, উনি আমাকে অনেক পছন্দ করে। সেটা তুমি এতদিনে টের পেলে? টিউবলাইট কোথাকার। তুমি এক কাজ করো বৌমনি, রাতে ভাইয়ার ঘরে গিয়ে বলো একা ভয় পাচ্ছ ঘুমাতে। জীবনও না, ভয় যদি মরে যায় তবুও না। তাহলে থাকো অপেক্ষা করে। থাকবো প্রয়োজনে সারা জীবন। বোকামে। নওশাদ হেরাকে ডাকছে। হেরা নওশাদ দিকে ছুটে এলো। জি। আমি ভাবলাম তুমি ঘুমাতে চলে গেছো। না, আমি এলিনের সঙ্গে কথা বলছিলাম। ও নিশাল বলো, বাবা আমি রুমে যাচ্ছি। কালকে কি প্ল্যান তোমার? বাসায় থাকবো। রুমি ভাইয়া আসবে, হায়ার ম্যাদার ফিজিক্সটা দেখাবে। শেষ হয়নি এখনও সিলেবাস তোমার। শেষ কিছু হেল্প লাগবে, তাই ভাইয়াকে আসতে বলেছি। তোমার ফুপি আসবে, চাচ্চুরা সবাই আসবে রাতে। সমস্যা নেই, আমি বাসায় থাকবো। কোথাও বের হলে গাড়ি নিয়ে যেও। ঠিক আছে পাপ্পা। নওশাদ ও ছেলের সঙ্গে উপরে উঠে গেল। ওদের পিছনে পিছনে আসছে হেরা। নিজের রুমে দরজায় দাঁড়িয়ে নিশাল বলল, গুড নাইট পাপা। গুড নাইট বাচ্চা। পিছন ফিরে হেরার দিকে তাকিয়ে হাসল শুধু নিশাল। হেরা নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। নওশাদ নিজের রুমে ঢুকে যেতেই সেও তার রুমে ঢুকে গেল। রুমে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বুকে যেখানটায় নওশাদ চুমু খেয়েছে সেটা ধরে দাঁড়িয়ে আছে সে। ইস, কি অদ্ভুত মুহূর্ত ছিল। খুট করে দরজার আওয়াজ হতেই ঘাবড়ে গেল নেহা। তাকিয়ে দেখে নওশাদ দাঁড়িয়ে আছে। একটু থতমত খেয়ে গেল সে। কি ব্যাপার, ভূত দেখলে নাকি? আপনি আসবেন বুঝতে পারিনি। আয়নার সামনে কি করছিলেন? কিছু না, সুন্দরীরা অবশ্যই সারাক্ষণ আয়না দেখে। হেরা হাসল। নওশাদ হেরার বিছানা বসলো। আজকে ভালো ঠান্ডা পড়েছে। হেরা, থ্যাঙ্কস। কেন? নিশালের জন্য এত ভালো রান্না করলে? ও আচ্ছা, ধন্যবাদ দিচ্ছেন কেন? আমার খুব ভালো লাগছে ও মজা নিয়ে খাচ্ছে দেখে, সেজন্যই থ্যাঙ্কস। নওশাদ কিছু একটা বলতে চাইল, কিন্তু বলল না। শুধু বলল, বেশি রাত জেগে থেকো না, ঠান্ডা পড়েছে, অসুস্থ হয়ে যাবে। জি। নওশাদ উঠে চলে যাচ্ছে। হেরা খুব ইচ্ছে করছে জিজ্ঞেস করতে কিছু বলতে এসেছিল কি না, কিন্তু সাহস হলো না। নওশাদ নিজে ঘরের দিকে চলে গেল। হেরা তার দরজায় দাঁড়িয়ে দেখল। ঢোকার সময় পিছন ফিরে একবার একটু হাসি দিল, যা সব সময় দেন উনি। হেরা খুব জানতে ইচ্ছে করছে কি বলতে এসেছিল মানুষটা। সকাল থেকে আনারের মা আজ ছোটাছুটি করছে। বিকেলে তার স্যারের বোন দুলাভাই আসবে। সে যেন রাতে অন্য সব ভাইরা তাদের বউয়েদের নিয়ে হাজির হবে। মেহমানদের খাওয়া থেকে শুরু করা আপ্যায়ন সব করতে হবে তাকে। বহু বছর ধরে সব কাজ করে সে অভ্যস্ত, কিন্তু তবু ইদানিং সে হাঁপিয়ে উঠে। আনারের মা, তুমি এত অস্বস্তি হচ্ছ কেন? আম্মা, অস্বস্তি হচ্ছে কি সাদে? সমস্যা তো ফুপু না, সমস্যা হলো স্যারের ভাইয়ের বউরা আসবো আর আমার কামে ভুল ধরবো। তুমি চিন্তা করো না তো,
আম্মা তাড়াতাড়ি সংসারটা আপনার হাতে নেন, তাহলে দেখবেন কারো কোনো মাতুব্বরি শুনতে হবে না। হেরা হাসলো। আনারের মা, আমার তো এখনও নিজেকে এই সংসারে মনে হয় না। হইব আম্মা, একটা কথা কই, কিছু মনে নিয়েন না। যেই দিন এই ঘর বদলায় আপনার ঘর ওইটা হইবে, দেখবেন আপনারও মনে হইবে সংসার আপনার, দায়িত্ব আপনার, মানুষগুলো আপনার। কি জানি আম্মা, আজকে সুন্দর কইরা সাজগোজ কইরা থাকবেন তো? আপনার ফুপু আম্মা প্রথম দেখবে স্যার, খুব মানে সম্মান দেয় বড় বইনের। আবার ফুপু আম্মা স্যারের সব ভাইয়ের চাইতে বেশি আদর করে। খুব আদর করবে আপনারে, আগে আম্মারে অনেক আদর করত। আমার ভয় লাগছে। ভয়ের কিছু নাই। নিশাল কোথায়? ভাইয়ার মাস্টার আসছে পরে, সেই দুপুরে খাওয়ার পর আসছে, সন্ধ্যা পর্যন্ত পর্ব স্যারের কাছে। এলিন আনারের মায়ের পাশে এসে দাঁড়ালো। কে আসবে বৌমনি? স্যারের বড় বোন আর দুলাভাই। সেজন্যই বাসায় আজ এত আয়োজন চলছে। তুমি কখন এলে ভার্সিটি থেকে? অনেকক্ষণ। আপা, আম্মারে সুন্দর করে আপনাদের মতো সাজাইয়ে দেন তো। আরে না না, আমি শুধু শাড়ি পরব। মুরব্বী মানুষ শাড়ি পরলে খুশি হবে। কি বলো এলিন? তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও তো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। চলো, কোন শাড়ি পরবে দেখি, তাড়াতাড়ি করেন। আপা, গাড়ি কিন্তু এয়ারপোর্টে গেছে, যে কোনো সময় আইসা পড়বে সব। সন্ধ্যা নওশাদে নিজের এয়ারপোর্টে গিয়ে বোন আর দুলাভাইকে রিসিভ করলো। নওশাদের বোন তাকে ছোট থেকে খুব আদর করে। নওশাদ মায়ের চেয়ে বেশি বুবুর নেকটা ছিল। ছোটবেলায় এয়ারপোর্টে ভাইয়াকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল জান্নাত আজমি। অনেক দিন পর ভাইয়াদের দেখলেন, আজও তিনি আবেগপ্রবণ হয়ে পড়ে। নওশাদের গাড়ি বাসায় পৌঁছানোর আগেই ছোট দুই ভাইয়ের বউ নাদিয়া আর মিলা বাচ্চাদের নিয়ে হাজির হলো। দু ভাইয়ের বউ এসে আনার মাকে ধরলো। তোমার নতুন আম্মা কোথায়? আম্মা নিজের ঘরে বসেছে। আপনারা আসবেন এখন? এই আনারের মা, তোমার আম্মা নাকি গেস্ট রুমে থাকে, স্যারের সঙ্গে থাকে না? ছোট আম্মা, আমি কেমনি করব? স্যার কখন ডাকে নিজের ঘরে আর কখন আসে আম্মার ঘরে? আমি তো স্যার আর আম্মার ঘর দিকে সারাদিন চেয়ে থাকি না। এই রুমে থাকে না, সেটা বলো। তাদের ব্যাপারে স্যাপার তারা জানে। বসেন আম্মা, আসতেছি, রেডি হও। নিশালোর নতুন মাকে দেখে কি বলো সেটা বলো। ভাইয়া তো খুব খুশি। দুপুরে দুজন একসঙ্গে ভাত খাইছে। আম্মা, ভাইয়া যেন রান্না করে। সত্যি বলছো? এটা তো বিরাট ঘটনা। আমি ভেবেছিলাম নিশান রিয়াক্ট করবে। মেজো ভাবি, আমারও তাই মনে হচ্ছিল। মিলা দেখি বুবু এত কম বয়সে বিয়ে করেছে বলে ভাইয়াকে কি বলে? ভাবি বুবু কিছুই বলবে না। দেখো, বুবু অন্য দু ভাইয়ের থেকে ভাইয়ার প্রতি বেশি দুর্বল। দেখলে না গীতি ভাবি মারা গেলে যখন বুবু কি কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেল? গীতি ভাবির প্রতি বুবুর সব সময় একটু বেশি দরদ দেখিয়েছে। বিয়ের পর থেকে তো তাই দেখলাম। বুঝলাম, চলো উপরে যাই। না নীলা, এখন সিঁড়ি ভাঙতে ইচ্ছে করছে না। তোমার মেজো ভাইয়া এখন কেন আসছে না বুঝলাম না। ভাইয়া কি এয়ারপোর্টে গেছে? না, বড় ভাইয়া গেছে। বুবু কি ভাবছে এত বছর পর আর ছোট ভাই রিসিভ করতে আসেনি? ওদের কথার মাঝখানে হেরা চলে এলো। ভাবি, বড় ভাবি আসলো। দেখছো, এখন থেকে মনে হয় না গ্রামের মেয়ে। হাঁটা চলার ড্রেস সব কিছুতেই এলিগ্যান্ট ব্যাপার চলে আসছে। দেখতে হবে না কার বউ। নওশাদ আজমি গায়ে বাতাস লাগলেও এলিগেন্ট ব্যাপার চলে আসার কথা। তার মধ্যে সব কিছু হাতে ধরে শিখাচ্ছে। মনে হয় সুমনা ভাবি, উনি তো মারাত্মক স্মার্ট। ভাইয়ার সঙ্গে যখন দাঁড়ান না এই মেয়ে, একবারে সেরকম লাগে। ঠিক বলছো, ভাইয়া তো অলওয়েজ স্মার্ট। ফিগার মেনটেন করে, প্রতিদিন গলফ খেলে, জিমে যায়, সুইম করে। আর বাকি দু ভাই যদি নিজেদের নিয়ে ভাবতে একটু। বিশেষ করে আরাম, তোমার দেবর মনে হয় কত সচেতন। ঘোড়ার ডিম। হেরার কাছে আসতে চুপ হয়ে গেল দুজন। কেমন আছো ভাবি? ভালো। ওমা, কি সুন্দর লাগছে তোমাকে। ভাবি তো বিউটিফুল অলওয়েজ। কখন আসলে আমাকে মাত্র বললো আনারের মা। এই ভাবি, আপনি করে বলো না আমাদের সম্পর্কে। তুমি বড় বয়সে, যাই হোক। ঠিক আছে বলো। তোমার কক্সবাজার থেকে ঘুরে এলে শুনলাম আপনার ভাইয়া কাজ ছিল, সঙ্গে আব্বা, রেজওয়ান ভাই আর সুমনা ভাবিও গিয়েছে। আব্বা যাচ্ছে শুনে তো অবাক হয়েছি আমরা। এত মানুষ নিয়ে হানিমুন? ভাইয়া কক্সবাজার হানিমুন যাবে কল্পনাও করিনি। ভাইয়া জানে গ্রিস
অস্ট্রেলিয়ার সব জায়গায় কথা বলে। নাদিয়া হেসে উঠল। উনি হোটেলের কাজ দেখতে গিয়েছিলেন, সঙ্গে আমাদের নিয়েছেন। মিলা উঠে এসে হেরার পাশে বসলো। ভাবির গলার কানের এই এনামেন্ট এর সেট কি ভাইয়া দিয়েছে? জি ভাইয়া, পছন্দ অসাধারণ। তোমার কোনো সন্দেহ আছে মিলা? ভাবিকে দেখে বুঝছো না ভাইয়ার পছন্দ? হাইট কোথায়? হেরা ওদের গল্পর সঙ্গে মানিয়ে নিতে একটু অস্বস্তি বোধ করছে। দুজন চুপ করে গেল, কারণ নওশাদ গাড়িগুলো এসে বাসায় ঢুকেছে। দুই বুদ্ধিমতী যা উঠে গেল তাদের ননাসকে রিসিভ করতে। হেরা খুব লজ্জা লাগছে, ননাসকে আগে দেখেনি, আর কালকেও সন্ধ্যার পর থেকে নওশাদের সামনে যেতে তার কেমন যেন লাগছে। উনি তাকালে গা শিহরে ওঠে। গাড়ি থেকে নেমে নওশাদ ছোট বোন ভাইয়ের বউদের জড়িয়ে ধরল। হেরা বাকি দুজন থেকে যথেষ্ট পিছনে দাঁড়িয়ে আছে। নতুন বউ কোথায়? তাকে আগে দেখি। বুবু আগে ঘরে আসেন, ভাবি আছেন। হেরা মাথায় ঘোমটা দিয়ে এগিয়ে গেল নওশাদের সামনে। ছলছল চোখে জান্নাত আজমি হেরাকে জড়িয়ে ধরল। হেরা পায়ে হাত দিয়ে সালাম করল। জান্নাত আজমি নওশাদকে উদ্দেশ্য করে বলল, বাবু তুই তো দেখি পরী নিয়ে চলে এসেছিস। ভাই নওশাদ নিজেও আজ হেরাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। বটল গ্রিন একটা বেনারসি কাতান টাইপের শাড়ি পরেছে হেরা। চুল টেনে খোপা করেছে, বেলি ফুল দিয়ে সেই খোপা ঠেকেছে। কানে গলায় হাতে এনামেন্ট আর ঝাড়কানের গহনা পরেছে, কপালে একটা সবুজ টিপ। এই সুন্দর লাগছে। মাথায় ঘোমটা দেওয়াতে একেবারে নতুন বউ। গাড়ি থেকে নেমে ওকে দেখে বুকে ধাক্কার মতো লাগলো ওর। কালকে একটু ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর থেকে ওর দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে এরা। নিজের কাছে অপরাধী লাগছে নিজের নওশাদের। রাতে ভাবছিল সরি বলবে, গিয়েছিল রুমে সরি বলার জন্য, কিন্তু বলতে পারেনি। আজকে বলবে, কিন্তু আজকে ওকে কাছে পাওয়া যাবে না মনে হচ্ছে। কিরে বাবু, ওখানে দাঁড়িয়ে কি দেখছো? এদিকে আয়।